সময়টা বিকেল ৩টে ছুঁই ছুঁই। পশ্চিম আকাশে সূর্যের তেজ শেষবারের মতো আলো জ্বলে উঠেছে। লালচে আলোয় রক্তমাখা আভা ছড়িয়ে আছে চারপাশে, আর এই আলোয় ভেসে যাচ্ছে এক উন্মত্ত দৌড়ের দৃশ্য। সামনে একজন লোক পান বাঁচাতে হাঁপাতে হাঁপাতে পা টলমল করতে করতে দৌড়াচ্ছে। ওর পায়ের শব্দ মাটির বুকে মরিয়া আর্তনাদ তুলে নিচ্ছে। তার তারই পেছনে পাগলের মতো দৌড়াচ্ছে তৌসির। ওর পরনে সাদা পাঞ্জাবি আর ক্রিম সাদা রঙের চেকের লুঙ্গি। বাতাসে ওর সাদা পাঞ্জাবি পেছনে ওড়ায়, হাওয়ায় উড়ছে। কোমরের লুঙ্গিটা ভাঁজ করে শক্ত করে গোজা, সেই গোজার ফাঁক দিয়েই আবার উঁকি মারছে তৌসিরের সব সময়কার প্রধান অস্ত্র, ধারালো সেই লোহার চাপাতি। চাপাতি তো আছেই, সাথে ওর ডান হাতে ধরা আরো ভয়ঙ্কর কিছু। সেটা হলো লুসি, একটি বেসবল ব্যাট, যার সামনের মোটা অংশটায় মরিচা ধরা, কাঁটাতারের আটসাট বাঁধনে বাঁধা। তার ফাঁকে ফাঁকে খাড়া হয়ে আছে ধারালো পেরেক। হাতে থাকা এই লুসির গায়ে এখনো লেগে আছে শুকনো ছিলে যাওয়া মাংস আর রক্ত। হয়তো এর আগে এটি দিয়ে কাউকে বেদম পেটানো হয়েছে। তৌসিরের চোখ দুটো সামনে স্থির, কোনো হুঁশ নেই, জ্ঞান নেই ওর। দৌড়ের শব্দ, চিৎকার, বাতাস আর কিছুই ওর কানে পৌঁছাচ্ছে না। ওর দৃষ্টি কেবল সামনে ছুটতে থাকা মানুষটার উপর, যাকে ধরতে পারলে আজরাইলের সাথে সাক্ষাৎ করাবে। তৌসির, থাম! পেছন থেকে নাজেন চাচা, মিনহাজ মামা আর রুদ্র পানপন চিৎকার করছে, ওরাও দৌড়াচ্ছেন। কিন্তু তৌসিরের উন্মত্ত গতির সঙ্গে তাদের পদক্ষেপ এখন শিশুদের ব্যর্থ দৌড়ানোর সমান। কোনো যুক্তি, কোনো সম্পর্ক, কোনো মানবিক ডাক কিছুই পৌঁছাচ্ছে না তৌসিরের কানে। যে লোকটির পেছনে এমন দৌড়াচ্ছে তার নাম কাজিম। এই লোকটি একটা মস্ত বড় ভুল করেছে, আর তা হলো ওদের থেকে একটা মেয়েকে একদিনের জন্য নিয়ে তাকে নিজের রাগ মেটাতে বাজেভাবে মেরেছে। আর তৌসিফদের কন্ট্রাক্টে নির্যাতন করার কোনো রুলস নেই। মেয়েরা নিজের ইচ্ছায় আসে, নিজ ইচ্ছায় ক্লায়েন্টদের কাছে যায়। তৌসিরের সাপ কথা, ভোগ করবি কর, কিন্তু টর্চার করলে খবর আছে। এই কাজিম আসলে একটা সাইকো। যে মেয়েটাকে নিয়েছিল ওকে ভীষণ বাজেভাবে জখম করেছে। মেয়েটির কান ছিঁড়ে নিয়েছে, নাভি থেকে বুক অব্দি ছিলে দিয়েছে, হাত পা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। তৌসির এসেছিল নাজহার নামে একটা অ্যাকাউন্টের ব্যাপারে কথা বলতে। এসে এসব দেখে আর শুনে তৌসির মেয়েটাকে সিটি হাসপাতালে ভর্তি করিয়ে এসেছে। কাজিমকে খুঁজতে ওর বাড়ি, কিন্তু ওকে পেয়ে যায় মাঝ রাস্তায়। ওকে পেয়ে গাড়ি দাঁড় করিয়ে জিজ্ঞেস করতে কাজিম পালাতে শুরু করে। আর এবার তৌসির ওর পিছে দৌড়াচ্ছে। কাজিম জানে তৌসির একবার ধরলে কিচ্চা বাজে ভাবে খতম করবে, তাই পালাচ্ছে। ভেবেছিল পালালে তৌসির পরে পিছু পড়বে না, আর বেঁচেও যাবে। কিন্তু ওর এই ভাবনাই থেকে গেল। তৌসির একাই এসেছিল, কিন্তু ওকে আসতে দেখে পিছু নিয়েছেন নাজেম চাচা আর মিনহাজ মামা, রুদ্র। কারণ তারা জানেন তৌসিরের ট্রমা আবার বেড়ে গেছে। নিশ্চয়ই বেড়ে গেছে, নয়তো এমন পাগলা কুকুরের মতো ছুটতো না। ওরা বর্তমানে শহর থেকে কিছুটা দূরে পাহাড়ের পেছনের একটা জায়গায় আছে। কাজিম পান বাঁচাতে একটা পুরনো পরিত্যক্ত বাড়ির গেটের ভেতর দিয়ে ঢুকে যায়। তৌসিরা ওর সাথে সাথে প্রবেশ করে। তৌসিরের হাতের নাগালের কাছে প্রায় কাজিম এসেই গেছে। কাজিম দৌড়ে একটা পড়ে থাকা খেজুরের খুঁটির সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। ব্যাস, আর কি, তৌসির ওর নাগাল পেয়ে যায়। তৌসির দৌড়ে গিয়ে একটু ঝুঁকে হাত বাড়িয়ে ওর গর্দান চেপে ধরে ওকে দাঁড় করাতে করাতে বজ্র কণ্ঠে বলে, এই সুদানির ফুয়া, তোর সাহস, এত সাহস কেমনে হয় আমার লোকরে মারছিস? এ বলে কাজিমকে টেনে তুলে নিজের দিকে ঘোরায়। কাজিম ভয়ে টুকরে উঠে বলে, ভাই, আমায় ছেড়ে দাও, আমি টাকা দিব। টাকার কথা শুনে তৌসির কিছুটা শান্ত হয়ে বলে, কত দিবি? কাজিম হাঁপাতে হাঁপাতে বলে, কত চান? তৌসির এটা শুনে ফুস করে নিঃশ্বাস ছাড়ে আর বলে, ক্রেডিট কার্ডের নাম্বার দে। এটা শুনে কাজিম তাড়াহুড়ো করে তাড়াতাড়ি দিয়ে দেয় পান বাঁচাতে। তৌসিরের নাম্বারটা শুনে মুখস্থ করে নেয়। অতঃপর তৌসির কাজিমের চোখে চোখ রেখে বলে, তুই ওরে মারলি কেন? ও তোর কথা শুনে নেয়? কাজিম ঢোক গেলে বলে, শুনেছে। আমি নিজের রাগ মেটাতে ভুল করে ফেলেছি। ভুল করেছি? নিজের রাগ মেটাতে ভুল করেছি, এটা শুনে তৌসিরের মগজ গলতে থাকে। রাগে ক্রোধে চোখের সামনে কিছু একটা ভেসে ওঠে। সেখানে একটা যুবতী মেয়েকে অর্ধনগ্ন অবস্থায় পুড়িয়ে মারা হচ্ছে,
আর পাশ থেকে সেম কথাটা কেউ বলছে আমি রাগ মেটাতে এমনটা করেছি। তৌসিরের চোখের সামনে এটা ভাসতেই পাগল হয়ে যায় ও। তৌসির বা হাতে শক্ত করে কাজিমের ঘাড়ের কলার চেপে ধরে আর ডান হাতে কাটা তারের ব্যাট দিয়ে কাজিমের পিঠ বরাবর একটা বাড়ি মারে। বাড়ি মারতে না মারতে কাজিম কলিজা ছিঁড়ে যাওয়া চিৎকার করে ওঠে। কাটা তার আর লোহার পেরেকগুলো কাজিমের শার্ট ভেদ করে পিঠের মাংসে টুস টুস করে বিঁধে যায়। ঝরঝর করে রক্ত পড়তে থাকে। তৌসির ওর চিৎকার শুনে হাসতে হাসতে ব্যাটটা এক টানে বের করে নেয়। সাথে সাথে কাজিমা আবারও চিৎকার করে ওঠে। ব্যাটের সাথে ওর পিঠের কিছু মাংস ছিলে খুলে পড়ে মাটিতে, আর কিছুটা ব্যাটে এঁটে থাকে। কাজিমের জিভ বেরিয়ে আসে। তৌসির দাঁতে দাঁত চেপে বলে, খান কির পোলা, এত সাহস, এত রাগ, আজই তোর বগার রাগ বাইর কর্মু। এ বলে ব্যাটটা ফেলে দিয়ে কাজিমকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। নিজে ওর কাটা ছেঁড়া ছিলে যাওয়া পিঠের উপর উঠে বসে, বা হাতে দিয়ে ওর ঘাড় চেপে ধরে। এতে কাজিম নাক মুখ মাটির সাথে লেগে যায়। মাটিতে থাকা কংক্রিটের ছোট ছোট কাটা কাজিমের গাল দিয়ে ঢুকতে থাকে। কাজিম ফোপাতে থাকে শুধু। তৌসির এবার নিজের কোমরের গোজা চাপাতিখানা ডান হাতে শক্ত করে ধরে নিয়ে ধীরে ধীরে কাজিমের ডান হাতের উপর রাখে আর বলে, এই হাত দিয়ে মারছিলি না? কাজিম চিৎকার করে ওঠে কি হবে বুঝতে পেরে, কিন্তু ওর চিৎকারে কিছুই বদল হয় না। তৌসির কিরমির করে চাপাতি দিয়ে কাজিমের আঙ্গুলগুলো কাটতে থাকে। মানুষ যেমন সবজি কুচি করে তেমন ভাবে কুচি করতে থাকে। রক্ত ছিটকে এসে তৌসিরের পায়ে হাতে পায়ে লাগে, কিন্তু তাতেও তৌসির থামে না। কাজিমের হাতটা এমন করে কোনোই অবধি কেটে নেয় তৌসির। কাজিম চিৎকার করতে করতে মারা যায়, বলতে গেলে শুধু শ্বাসটা আসে আর যায়। তৌসির এবার চাপাতিটা ফেলে দিয়ে পাশ থেকে ব্যাটটা নিয়ে দু হাতে শক্ত করে ধরে কাজিমের মাথায় মারতে থাকে। এক একটা বাড়ির সাথে কাজিমের মাথার খুলি চামড়ার টুকরো টুকরো হয়ে উড়ে যেতে থাকে। গলগলিয়ে রক্ত আর মগজ বেরিয়ে আসে। মগজ বেরিয়ে আসতে দেখে তৌসির মগজ ভেতরে রাখতে পাশেই পড়া ছিল পোকার এক গুচ্ছ বড় বাসা। সেগুলো হাতে নিয়ে ওর মাথায় ঠেসে দেয়। সাথে সাথে পোকারা কাজিমের মগজে হামলে পড়ে। কাজিম তো মারা যায় এর আগেই। তৌসির ওকে শেষ হয়ে যেতে শুধু হাসে, শুধু হাসে। ওর চোখের সামনে আবারও ভেসে ওঠে একজন যুবতীর আর্তনাদ, যাকে অর্ধনগ্ন অবস্থায় পুরানো হচ্ছে। তৌসির মুখ তুলে আসমানের দিকে তাকায় আর চিৎকার করে ওঠে। এ বলেই তৌসির মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান শূন্য হয়ে যায়। এতক্ষণ দূরে দাঁড়িয়ে রুদ্ররা সবাই দেখছিল এটা, কিন্তু তারা আটকায়নি। এটা তৌসিরের একটা ট্রমা। যখন ও নিজের ট্রমার ভেতর দিয়ে যায়, তখন কি করা উচিত আর কি না সেটা বুঝতে আর পারে না। উল্টোপাল্টা কি সব ভাষায় কথা বলতে শুরু করে। বাধা দিতে আসলে উল্টো মার খেতে হয়। নাজা শুয়ে আছে নিজেদের রুমের বিছানায়। আজ স্পিকিং টেস্ট দিয়ে এসেছে, মোটামুটি ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। 8 অথবা 9 তো আসবে ইনশাআল্লাহ, বাকিটা আল্লাহর ইচ্ছা। তৌসির নিয়ে গিয়েছিল ওকে 2টোর দিকে বাড়ি ফিরেছে। বাড়ি ফিরে তৌসির গোসল করে বেরিয়ে গেছে, আর নাজা গোসল করে নামাজ পড়ে খাবার খেয়ে শুয়ে আছে। শরীরটা অবচেতন অচেতন অচেতন লাগছে, কিছুই আর ভালো লাগছে না। মন চায় সংসার ছেড়ে দূরে কোথাও লুকিয়ে যেতে, আর মস্তিষ্ক বলে মানিয়ে নাও না, এই লোকটি এমনি। তৌসিরকে সাহায্য করা কঠিন থেকে কঠিন হয়ে তৌসিরকে সহ্য করা কঠিন থেকে কঠিন হয়ে যাচ্ছে নাজহার পক্ষে। এক তো কথায় কথায় উঠতে বসতে মুখ দিয়ে গালির ফুলঝুরি, আর সাথে হাড় কিপটামি। এই তো আজ আসার সময় 1 বোতল ঠান্ডা পানি কিনতে বলেছিল। 1 বোতল পানি 20 টাকা নিবে বলে 5 টাকার আইস ললি ওকে কিনে দিয়েছে। সাথে গাড়ির স্টেশন থেকে বাড়ি অবধি যাওয়ার সময়, আসার সময় হাঁটিয়েছে নাজহাকে। এই বিষয়গুলো নিয়ে বহু তিক্ততায় ভুগছে নাজহা। এই 10-15 দিনের সংসারই এত বিরক্তি, তাহলে গোটা জীবন কিভাবে পার করবে? কিভাবে সম্ভব পার করা? এই লোক এত বেশি যে মাঝে মধ্যে নাজহার নিজেকে খুন করতে ইচ্ছে করে। বিরক্তি আর বিরক্তি। এই বিরক্তির মধ্যে ওর আব্বা ওকে ফোন দেন। উনি প্রতিদিন 2-1 বার কল দেন, কিন্তু নাজহা কথা বলে না। কন ধরে আসসালামু আলাইকুম, ভালো আছি, ব্যাস এতটুকুই কথা হয় ওদের মধ্যে। বাবার উপর ভীষণ অভিমান, রাগ জমা যে। আজ ওনার সিদ্ধান্তেই ও ধ্বংস বলতে গেলে। নাজা ফোন ধরে
সালাম দেয়, আসসালামু আলাইকুম। সিদ্দিক সাহেব মেয়ের গলা শুনে খুশি হয়ে বলেন, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আম্মা? নাজা নিরস গলায় উত্তর দেয়, ভালো। সিদ্দিক সাহেব বোঝেন ওনার মেয়ে যে ওনার উপর রাগ করেছে, কিন্তু কি আর করা, আবেগ দিয়ে তো আর সব হয় না। উনি জিজ্ঞেস করেন, আজ পরীক্ষা দিতে গিয়েছিলা? হ্যাঁ। ভালো হয়েছে তো পরীক্ষা? হয়েছে। সিদ্দিক সাহেব এবার বলেন, আব্বারে জিগাইবা না আব্বা কেমন আছি? কথাটা শুনে নাজহার কলিজা ছিঁড়ে যেতে থাকে। ওর জীবনের প্রথম ভালোবাসার পুরুষ ওর বাবা, যার প্রতি ভালোবাসা কোনোদিনই কমবে না। নিজের বাবার মুখে এমন অসহায়ের মতো কথা শুনে বক্ষ কষ্টে স্তব্ধ হয়ে গেছে, চোখ বেয়ে পানি পড়ে। নাসা ফোনটা কিছু দূরে নিয়ে নাক মুখ মুছে ঢোক গিলে নিয়ে একটু স্বাভাবিক হয়। অতঃপর ফোনটা কানে লাগিয়ে শক্ত হওয়ার ভান করে বলে, আপনি তো ভালোই থাকবেন, আমার মতো এত বড় বোঝা যে মাথা থেকে সরলো। মেয়ের বলা এমন কথায় অন্তরের ক্ষতের দাগ আটে সিদ্দিকের। উনি বুঝে যান ও কাঁদছে। নরম গলায় বলে, আম্মা কাঁদতাছো তুমি? কাঁদো না। তোমার বাপ তোমার ভালার লাইগা যা করার করছি, আর তুমি আমার মাথার বোঝা ছিল না, আমার মাথার মুকুট ছিল, যে মুকুট আমি হারাইয়া ফেলছি। বাবার কথায় নাজা ফুপিয়ে কেঁদে ওঠে। ওড়না দিয়ে মুখ চেপে ধরে বলে, আমার ভালো চাইতে গিয়ে আপনি আমার ওই ক্ষয় করাইয়া দিলেন আব্বা। নাজা যে কাঁদছে এবার স্পষ্ট বুঝতে পারেন উনি। সিদ্দিক সাহেব দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, বাপরা কখনো তার সন্তানকে বেনা নলে দেয় না গো মা। তুমি ভুল বুঝো না তোমার এই বাপরে। তোমার বাপ সারাটা জীবন তুমি ভালো থাকো এই আশায় মরছে, কিন্তু শেষমেশ পরিস্থিতির কলে পড়ে সব আশা হারাইছে। তারপরও কই, যার হাতে তুলে দিছি তারে সম্মান কইরো। হ্যাঁ, ভালো রাখবো তোমারে। নাজার চোখ বেয়ে অঝোর ধারায় অশ্রু গড়তে থাকে। ফোপাতে ফোপাতে ওনার মুখে আরো শক্ত করে গুজে ধরে বলে, আমি ভালো আছি আব্বা, আমি ভালো আছি। এ বলে ফোন কেটে দেয়। বাবার অসহায় গলার সুর ওকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে। পৃথিবীতে নিজের বাপ চাচার কষ্টের একমাত্র নাজহার কলিসা ছিঁড়ে ফাটে। ওর ভাবার জায়গায় অন্য কেউ হলে এমন কান্না তো দূরের কথা, দীর্ঘশ্বাসও বের হতো না ভেতর থেকে। এই লোকটা যে সবার সমান নয়, তিনি যে সবার থেকে আলাদা, সবার চেয়ে আপন। ওনার একচুল কষ্টে ভেতরের ক্ষতবিক্ষত হয়ে যায় নিজের। বাবা তো আর মেয়েরা আবার একটু বেশি বাবাকে ভালোবাসে। তার ওপর ওর মা বাবা দুজনে উনি। এর জন্য কষ্টটা ক্ষতটাও দ্বিগুণ প্রগাঢ়। তৌসির, রুদ্র আর কেরামত সবাই মিলে ছাদে টিভি দেখছে। দুপুরের ঘটে যাওয়া ঘটনার কারণে তৌসিরের মেজাজ এখনো তিক্ত। যদিও জ্ঞান ফেরার পর সবকিছু স্বাভাবিক হয়ে গেছে, তবু ওর হাত অস্থির হয়ে আছে, ভীষণভাবে চুলকাচ্ছে, মনে হচ্ছে আরেকটা লাশ ফেলতে। কিন্তু না, অকারণ খুন করে দাগ লাগানো তৌসিরের নিয়মে নেই। ও বরং মিটমাটের মধ্যেই সমস্যার সমাধান করতে পছন্দ করে। তুচ্ছ কারণে খুন করা, তারপর লাশ লুকানো, রক্তে ভেজা কাপড় ধোয়া, এসব ওর কাছে ঝামেলা ছাড়া আর কিছুই নয়। বেশি রক্তের দাগ লাগলে সেই কাপড় আর পরা যায় না, তার উপর লাশ গুম করতেও টাকা খরচ হয়। তাই তৌসিরের মতে মুখে কথা বলে মিটমাট করাইছেও টাকাও বাঁচে, ঝামেলাও কমে। ছাদে টিভি বসানোর ব্যবস্থা করা হয়েছে, সবাই মিলে মুভি দেখছে। স্ক্রিনে চলছে তৌসিরের সবচেয়ে প্রিয় সিনেমা। এই সিনেমাটা প্রায়ই দেখেও। মাঝে মাঝে দ্য প্যাশন অব দ্য চিস্ট কিংবা এরকম তীব্র কাহিনীর মুভি দেখা পড়ে। তবে বেশিরভাগ সময় ওর মন টানে স্নেবল হলিস্ট এর মতোগুলোই তেই, অন্য কিছুতেই ওর মন টেকে না। রাতের খাবার খেয়ে এসে বসেছে স্ক্রিনের মুভির সামনে মুভিটা দেখবে বলে, কিন্তু হঠাৎই কাজের লোক একজন ছুটে এসে জানালো বিবিজান ডেকেছেন। তাড়াতাড়ি যেন ও নিজের রুমে যায়। খবর পেয়ে তৌসির বিরক্ত সুরে বলে, এই বুড়ির যন্ত্রণায় চল্লা জামু কবে বাড়ি সাইডা সাওয়া। এমন বাণী বুক থেকে ঝরে চুপচাপ ছাদ থেকে নেমে যায়। নাজেম চাচা ওর যাওয়ার ভঙ্গি দেখে মুচকি হেসে বললেন, যাও ভাতিজা, আজ তোমার লাইগা মারাত্মক আয়োজন করছি। বিকাল থেকে তৌসির রুমে ঢোকেনি। রুমের দরজা পেরিয়ে পা রাখতেই তো তবদা খেয়ে যায়। চারদিকে ফুলের মিঠা গন্ধে ঘর ভরে আছে। বিছানায় ফুল দিয়ে এমন ভাবে সাজানো ঘরটা, এমন ভাবে সাজানো যেমনটা বিয়ের প্রথম রাতে ছিল। কিন্তু আজ হঠাৎ এমন আয়োজন কেন? কিছু বুঝে উঠতে না পেরে বিবিজানের দিকে তাকিয়ে বলে, বিবি। ব্যাস, আর কিছু গলা থেকে বের করার আগে কথা হারিয়ে যায়।
বিবিজানের পেছনে একজনের উপর তৌসিরের নজর আটকে যায়। পা থেকে মাথা অবধি তাকে পরখ করতেই গা ঝিম ধরে যায়। মনে হয় কেউ 400 ভোল্টের শক দিল, আর না হয় বজ্রপাত। তৌসিরের উপর এই মুহূর্তে হলো। নাছা দাঁড়িয়ে আছে সামনে, কিন্তু আজও প্রতিদিনের মতো সুরূপা রূপে নয়, বরং অদ্বিতীয়া রূপলাবণ্য রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে। নাছার গায়ে জড়ানো হালকা ক্রিম আভার শাড়ি, যার জমিনে সূক্ষ্ম সোনালী সুতোর আঁকিবুকি দেখা যাচ্ছে। নিপুণ কারিগরের হাতে বোনা শাড়ির পাড় জুড়ে গাঢ় সবুজ রং, তার উপর সোনালী সুতোর কারুকার্য করা। আঁচলের অংশটিও পাড়ের রঙের সাথে মিলিয়ে গাঢ় সবুজ। শাড়ির কাপড়টি খাদি কাপড়ের। তৌসির দূর থেকে বুঝতে পারছে এটা। ব্লাউজটি গাঢ় সবুজ রঙের, যার শাড়ির পাড়ের রঙের সাথে হুবহু মিলে গেছে। এর মধ্যেই নাঝার ধবধবে শুভ্র গলায় একখানা ভারী চোকার পরা। চোকারটা দেখে মনে হচ্ছে চাঁদের কিরণকেও আঁকড়ে রাখা কোনো এক অলংকার। নাসার দুধ সাদা লাবণ্যময় দেহবয় এই সবুজ পাড়ের আসতে আসতে মিশ্র আভা রঙের শাড়িটিতে নাজাকে শরতের স্নিগ্ধা মনোহরণী তিলোত্তমার ন্যায় লাগছে। তসির হা করে স্থবির চোখে নাজহার দিকে নাজহার ন্যায় তাকিয়ে থাকে। ঘরের লাইট আর বাইরের থেকে আসা চাঁদের আলোয় লাবণ্যময়ী নাজহাকে দেখে এই জীবনে পৃথিবীর অন্য কোনো নারীর রূপও দৃষ্টিগোচর হওয়ার যোগ্য নয়। নাজহা আজ শুধুমাত্র অপরূপা রূপে নয়, বরং অদ্বিতীয়া রূপে। এই রূপে কোনো খুঁত নেই, কোনো তুলনা নেই। যা আছে তা একান্তই চরণারূপ। নাসার কোকড়ানো বাদামি কেশ তরঙ্গগুলো খোলা, খোলা চুলগুলো কাঁধে দোলায়, গলায় দু একছা এসে উড়ে পড়ছে, চারপাশে দুলছে। এর মধ্যে কালো ঘন পাপড়িতে আবদ্ধ কালচে সবুজ নয়না। হয়তো কাজল দিলে আরো বেশি সুন্দর লাগতো, কিন্তু যে প্রকৃত সুন্দর থাকে আর কি কৃত্রিমতা দেওয়া যায়? তাই কাজল না দিলেও মারাত্মক লাগছে চোখ জোড়া। ঠোঁটে কিছু দেওয়া নেই, কারণ ওর পুষ্প ধরে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। ওর পদ্মধর অধরদ্বয় এমনিতেই পদ্ম ফুলের পাপড়ির মতো। তসির লক্ষ্য করে ও লাবণ্যময় হাতের ত্বকে চকচক করছে দুজোড়া সোনার চিকন চুড়ি, কানে হালকা পাতলা দুটি ঝুমকা, নাকে ছোট্ট পাথরের নাকফুল। রাজার শাড়ি আর গহনার এই সাজে যে কমলীয়তা ফুটে উঠেছে, তা দেখে তৌসিরের অন্তর মুগ্ধতায় নির্বাক। ওর মুখ থেকে সব শব্দ উধাও হয়ে গেছে। আজ ওর মনে হচ্ছে পৃথিবীর কোনো তুলনা, কোনো বিশেষণই নাজহার এই রূপের যোগ্যতা রাখে না। এই সৌন্দর্য তুলনাহীন। তৌসির শুধু স্তব্ধ চোখে নাজহাকে দেখতে থাকে, আর মনে মনে স্বীকার করে নাজহা আজ নিরুপমা, যার রূপের কোনো মাপকাঠি নেই। যে সৌন্দর্য দেখলে শব্দরা সব চুপ করে যায়, সেটাই তো নিরুপমা। আর সবচেয়ে মিঠে অনুভূতি হলো এই অনন্য রূপসী তৌসিরের নিজের একান্ত। তৌসির যতটুকু না না নাঝার রূপে বিমোহিত হয়েছে, তার চেয়ে দ্বিগুণ বিদ্রোহ মোহে আবিষ্ট হয়েছে ওর চিত্র নাঝার সবুজ কালচে চোখে। এই নয়নদয় মনে হয় বর্ষার ভেজা শ্যামল বনভূমির সমস্ত রহস্য আর রাতের আকাশের স্তব্ধতা একসাথে ভিড় করেছে। তৌসিরের দৃষ্টি যখন এই চোখে নিবদ্ধ হয়, তখন তৌসিরের মনে হয় এক অত্তলাত হৃদের ধারে এসে দাঁড়িয়েছে, যার অন্তহীনে রয়েছে শুধুই মোহচ্ছন্নতা। তৌসিরকে এমন তবদা খেতে দেখে বিবিজান এগিয়ে এসে ওর গালে টেনে বলেন, শুধু চোখ দিয়ে আর নাক গিল্লা অন্য কিছু করো মিয়া হালা। তৌসির ওনার কথায় ভোরকে আবুল বনে গিয়ে মেকি হেসে বলে, কি যে কন বিবিজান। বিবিজান ওর কথায় পাত্তা দিয়ে নাজহার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে ওকে কিছু একটা আদেশ দিয়ে ঘর থেকে বেরিয়ে যান। তৌসির ওনার যাওয়ার পানে তাকিয়ে মাথায় হাত বুলিয়ে ছাগল বনে গিয়ে ঠোঁটের কোণে লাজের হাসি টেনে ধরে। তারপর পিছনে ঘাড় ঘুরিয়ে তাকাতে তাকাতে বলে ওঠে, আজকে তোমার যে সুন্দর লাগে রে, লাগের গো তালুক। ব্যাস, আর কিছু বলবে তার আগে নরম হাতের গরম থাপ্পড় পড়ে যায় ওর বাগালে। রাজা রোষে জ্বলে ওঠে, তৌসিরকে ঠাস করে থাপ্পড়টা মারে। তৌসির তা বুঝে উঠতে পারে না কি হচ্ছে আসলে। নাসার দিকে একবার তাকায়, এই একটু আগে সুরূপা অদ্বিতীয়া রূপ নিয়েছে এখন অগ্নিকন্যার। নাসার মুখবয়ে রোজ শিখা দাও দাও করছে। তৌসিরের ভুরু আপনা আপনি কুচকে আসে। এত রেগে আছে কেন? চোখ দিয়ে আগুন ঝরছে। নাজা হাত বাড়িয়ে তৌসিরের পাঞ্জাবির কলার খাবড়ে ধরে চিৎকার করে বলল,
আপনি একটা শয়তান, আপনি খুব খারাপ, আপনি একটা কুত্তা। আমার বাপ চাচা সবগুলো ডাকাত, নয়তো আপনার মতো খবিশের সাথে আমায় বিয়ে দিত না। আপনি খুব খারাপ। তহসিন নাজহার এমন কোদ দেখে ঠিক হিসেব মিলাতে পারছে না হয়েছেটা কি। নাজহার চোখ জ্বলছে রাগের আগুনে, মুখময় লাল হয়ে গেছে কোষের উত্তাপে। তহসিন কিছু বলে না, এত রাগ ঝাড়ছে নাজহা, এতে কিছুই যায় আসে না ওর। নাজহা ওর কলার এত জোরে টেনে ধরেছে, তারপরও তৌসির কোনো বাক্য ব্যয় করছে না। ও শুধু এক দৃষ্টিতে লাবণ্যময়ী নাজহার দিকে তাকিয়ে আছে আবিষ্ট হয়ে। ঘায়েল ঘায়েল লাগছে নিজেকে। নেশাক্ত নয়নে তৌসির নাজহার আখি পানে তাকিয়ে থাকে। তৌসিরের এই চাহনি দেখে নাজহাও ক্ষিপ্ত চোখে তৌসিরের চোখে চোখ রাখে। একজন অপরজনের আখিতে আবদ্ধ রয় সামান্য সময়। তৌসিরের শরীরের লোম খাড়া হয়ে যাচ্ছে ধীরে ধীরে, তীর তীর করে কাঁপতে শুরু করেছে হাত পা। তৌসিরের অন্তর যখন গলে পড়েছে নাজহার আখির সৌন্দর্যে, তখন এমন মুহূর্তে হঠাৎ নিচে যে স্পিকার বাজাচ্ছে বাড়ির ছেলেরা, যেখানে বেজে ওঠে নেশা লাগিল রে, বাঁকা দুনয়নে নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুনয়নে নেশা লাগিল রে। হাসান রাজা পিয়ারির প্রেমে মজিল রে, হাসুন রাজা পিয়ারির প্রেমে মজিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুনয়নে নেশা লাগিল রে। তৌসির গানটা কান দিয়ে ঠিকই শুনছে, কিন্তু ওর চোখ নাজহার মধ্যে আবদ্ধ। তৌসির এবার নাজহার দিকে হাত বাড়ায়, ওর কাঁধে রাখে, কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না। তার আগে নাজহা ঝাঁকিয়ে উঠে আবার চিৎকার করে ওঠে, ছুবেন না আমায়। কি হয়েছে? নাজহা চিৎকার করে ওঠে, এভাবে তাকাচ্ছেন কেন? চোখ দিয়ে গিলে হয়নি অন্য কিছু করতে চান? নির্লজ্জ পুরুষ কোথাকার। এই দেখুন আমায় সং সাজিয়েছে, আরো সাজবো সং। করতে চান আরো ঢং। তৌসির তো বুঝে উঠতে পারে না কি হলো হঠাৎ এই মেয়ের, এমন করছে কেন। তৌসিরের কলার টেনে নাথা তৌসিরকে নিজের মুখোমুখি করে তৌসিরের চোখে রোষা অগ্নির চোখে চোখ রেখে ওকে জিজ্ঞেস করে, আমি আপনার নিজেকে ছুতে দিইনি? আপনাকে অধিকার দিইনি? আপনি আমায় জড়িয়ে ধরে আমার চুলে মুখ ডুবিয়ে ষাঁড়ের মতো নাক ডাকিয়ে ঘুমাননি? তৌসির নাঝার কথায় হতবাক, কি বলে এই মেয়ে। নাঝার রাগ দেখে তৌসির আর কিছু না বলে চুপচাপ মাথা নাড়িয়ে বলে, ঘুমিয়েছি, অধিকার দিয়েছো। নাজা কথা শুনে ক্রোধে উন্মত্ত হয়ে বলে, তাহলে কেন আপনার বিবিজানকে আমাদের মধ্যে কিছু হয়নি এ কথা বললেন? বলুন, এমন লজ্জাহীন কাণ্ড কি করে করলেন? এত গরু কেন আপনি? তৌসির প্রথমে নাজহার কথা শুনে ভুরু কুচকায়, তবে পর মুহূর্তে হিসাব মিলিয়ে নেয় ওর মস্তিষ্ক। নাজেম চাচাকে গতদিন কথায় কথায় বলেছিল, আর নাজেম চাচা হয়তো বিবিজানকে বলেছেন, আর তাই এত সাজ এত আয়োজন। তৌসির ওকে শান্ত করার জন্য বলে ওঠে, আমি নাজেম চাচাকে বলেছিলাম কথায় কথায় কি, কিন্তু ওই মাদার চুদ বয়াইন চুদে ওর মায়েরে কইয়া দিছে। নাজা গালি শুনে আরো বেশি রেগে যায়। আক্রোশে ক্রোধে ওর শিরা উপশিরায় স্পন্দিত হতে লাগে। নাসা তাতে দাঁত চেপে বলে, এত নির্লজ্জ আপনি, এসব চাচাকে বলেন কিভাবে? বিশ্বাস কর কৈতরি, আমি এইসব আমি ইচ্ছা কইরা কইনি, কথায় কথায় বললা ফেলছি। তৌসিরের কথা শুনে চিত্র ফেটে পড়ে রাগে নাঝার। নাঝা নিজের পায়ের গোড়ালি উঁচু করে উকি দিয়ে তৌসিরের সমান হয়ে দাঁড়িয়ে ওর চোখে চোখ রাখে। নাঝার চাহনিতে ডুকরে ওঠে তৌসির। নাঝার নয়ন জোড়া আগুন জ্বলছে। নাঝা কটমট করে বলে, আপনার এই কথার জন্য আপনার বিবিজান আমায় বলে, আমায় বলে। এ বলে নাঝা চোখের পানি ছেড়ে দেয়, তবে এ কান্না দুঃখের নয়, তার জেদের রুদ্র রূপ। নাঝা জেদে কাঁদছে। নাঝা কিছু না বলে শুধু ঠোঁট কামড়ে জেদে কাঁদে। তৌসির এ বিষয়ে বড্ড বিরক্ত হয়, এভাবে কান্না ভালো টিকে না। বাইরে থেকে কেউ শুনলে খারাপ ঘটনা ধরে নিবে আর সারা জীবনের দাগ থেকে যাবে। তৌসির এবার ধমকে বলে, এই বাইনসাদের নাতিন, শাওয়ার কান্দন বন্ধ কইরা কি কইছে? নাজার ধমকে এবার গলার শক্ত আওয়াজে বলে, আপনার বিবিজান বলেছে আমার বাড়িতে অনেক জোয়ান ভাই আছে, তাদের কারো কাছ থেকে হয়তো আমি নিজের কুমারিত্ব হারিয়েছি, এর জন্যই আমি আপনার কাছে যাই না ধরা খেয়ে যাব বলে। এ বলে নাজা আরো শক্ত করে নিজের দুই হাতের মুঠোয় তৌসিরের কলার চেপে ধরে। অপমানের প্রতিটি তীক্ষ্ণ শব্দ নাজহার কানের তীরের মতো এখনো বিচ্ছে। এগুলো মনে হতে ওর চোয়াল দুটি কঠিন পাথরের মতো শক্ত হয়ে যায়। জিদের রুদ্ররসে ওর চোখ দুটো টকটকে লাল হয়ে আছে। ক্রোধে দাঁতের দাঁত চেপে ও এমন ভাবে কাঁদছে, মনে হচ্ছে ওর শরীরের ভেতরে
প্রতিটি পেশি চিৎকার করছে জেদে, রক্ত ছিঁড়ে যাচ্ছে রাগে। তৌসির এটা শুনে ততস্থ হয়ে নাজরার মুখপানে তাকিয়ে রয়। ওর বিবিজান ওর সংসারে এমন আগুন লাগাবেন তৌসির কখনো কল্পনাও করেনি। বিবিজান নিজের জায়গা থেকে তো বলে দিয়েছেন, কিন্তু এই নাজা যে এমন ভয়ঙ্কর রূপ নিল, একে কিভাবে সামলাবে? তৌসির সব সামলাতে পারলেও এই ঘাড়তারাকে সামলাতে পারবে না। তৌসির হাত বাড়িয়ে নাঝার চোখের পানি মুছে দিতে দিতে বলে, দে, দেখো এভাবে কাঁদে না। আমি বিবিজানকে জিজ্ঞেস করব কেন উনি এমন কইলেন। তৌসির এমন ভেজা বেড়ালের রূপ দেখে নাজা চিৎকার করে জিজ্ঞেস করে, আপনার মনে হয় আমি অপবিত্র? তৌসির জিহ্বায় কামড় দুদিকে মাথা নাড়িয়ে উত্তর দেয়, না না, আমি এসব স্বপ্নেও ভাবি না। তাহলে উনি কেন আমাকে এটা বললেন? উনি বৃদ্ধ মানুষ, বোঝেননি। নাজা এটা শুনে ঝাঁজ ধরানো গলায় বলে, উনি বোঝেননি? চুল কি উনার এমনি এমনি পেকে গেছে? উনি ইচ্ছে করে আমায় এসব বলেন, ইচ্ছে করে আমায় বলেন। তৌসির পড়ে যায় মহাবিপদে। এদিকে ওদিকে এক পলক তাকায় আর মনে মনে বলে, বুড়ো নাগিনের কি প্রয়োজন ছিল আমার নাগিনকে উস্কে দেওয়ার? এখন না আমার নাগিন আমায় গিলে নেয়। তৌসির নাঝার কপালের চোখের পাশে পড়ে থাকা চুলগুলো ওর কানের পাশে গুজতে গুজতে নরম সুরে বলে, আমি জিজ্ঞেস করব কেন উনি কোন সাহসে তোমায় এসব কন? নাজা ঢোক গিলে বিষাক্ত গলায় বলে, উনি নিজে মাগিবাজ হয়ে আমাকে মাগি বানিয়ে দেন। ওনার মতো ব্যবসা নাকি আমি, ওনার মতো বেশ্যা নাকি আমি, যে উনি আমায় এসব বলেন? তৌসির আমার বিষাক্ত কথা শুনে হালকা ধমকে ওঠে। এসিনাল, মুখ সামলা, মুখ সামলা। নাজা তৌসিরের কলার আরো শক্ত করে টেনে ওকে ঝাঁকিয়ে তুলে বলে, কি সামলাবো? সামলাবো না মুখ? উনি কেন বলবেন আমায় এসব? কেন বলবেন? আমার বিয়ে কে করেছে? কে বিয়ে করেছে বলুন? তৌসির উত্তর দেয়, আমি। নাজা রক্তাব্য দৃষ্টিতে অগ্নিশিখার ঝলক ছুড়ে দিয়ে বলে, তাহলে কেন উনি আমায় এমন কথা বলবেন? আমি, আমায় বিয়ে আপনি করেছেন, তাহলে উনি কেন বলবেন? বলুন কেন বলবেন? উনি কি বিয়ে করেছেন নাকি? আমি জিজ্ঞেস করবো তো বললাম কেন এমন কইলেন? নাজা জোরে জোরে শ্বাস ছেড়ে বলে, কি বলবেন? কি জিজ্ঞেস করবেন বলুন? তৌসিফ তো এবার আটকে যায় বিপদে। আমতা আমতা করে বলে, বলবো কেন তুমি আমার বউরে এইসব বললা? আর এসব জীবনেও কইও না। নাজা দাঁত চেপে বলে, কেন এত শান্তভাবে কেন বলবেন? এমনিতেই তো গালির ফুলঝুরি ছুটান মুখ দিয়ে, তাহলে আমার বেলা এত নরম হয়ে জিজ্ঞেস করবেন কেন? তাহলে কিভাবে জিগাবো? তৌসিরের কথায় নাজা তৌসিরকে টেনে নিজের আর একটুখানি কাছে টেনে আনে। তৌসিরের শরীরের লোম খাড়া হয়ে যায় এতে। এই মেয়ে ওকে হার্ট অ্যাটাক করাবে নিশ্চিত। নাজা তৌসিরকে শিখিয়ে দেয়, গিয়ে বলবেন, আমার বউ তোমার মতো না। আমার বউ বেশ্যা না যে অপবিত্র হবে। আমার বউকে দ্বিতীয়বার এসব বললে বড্ড খারাপ, বড্ড খারাপ হবে। এ বলে তৌসিরকে আবার শোধায়, এভাবে বলবেন? আইসে বলবো। এই যে এত কিছু হলো, সব দোষ আপনার, সব দোষ আপনার। তৌসির মাথা নাড়িয়ে বলে, জি ম্যাডাম, সব দোষ আমার। নাজা আবারও তৌসিরের চোখে চোখ রেখে বলে, সব দোষ আপনার, সব দোষ আপনার। তৌসির এবারও মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে নরম গলায় বলে, জি, আমি মানি, সব দোষ আমার। এ বলে মিনমিনিয়ে বলে, পৃথিবীর যত দোষ আছে সব দোষের দশা আমার পাছাই আটা। নাজা এটা শুনে না ভালো মতো ক্রোধে ঘেরা দীর্ঘশ্বাস নিয়ে তৌসিরকে দূরে ঠেলে দিয়ে কিছু সময় চুপ করে দাঁড়িয়ে থাকে। তৌসির ছাড়া পেয়ে সাহজা হয়ে দাঁড়ায়। অতঃপর পাঞ্জাবির কলারায় হাত বুলিয়ে দেখতে থাকে কলারটা ছিল টিলল নাকি। এই পাঞ্জাবিটাকে সেদিন ছিঁড়ে দাগ লাগিয়েছিল, আবার সেলাই করেও দিয়েছে, কিঞ্চিত দাগ যায়নি। অমন দাগযুক্ত পাঞ্জাবি পরেছে তৌসির। একটু দাগের জন্য 1200 টাকার পাঞ্জাবি তো আর ফেলা যায় না। আজ ভাগ্য একটু সাথ দিয়েছে তৌসিরের, নয়তো আজ ছিঁড়ে নিত নাজা। আর এখন ছিঁড়িলে সেলাই করা মুশকিল হয়ে পড়তো। এবার নাজা তৌসিরকে উদ্দেশ্য করে আদেশ করে বলে, একটু হাঁটু গেড়ে বসুন। তৌসির এটা শুনে চমকে ওর দিকে তাকিয়ে ভুরু কুচকে বলে, কেন? আমি বসতে বলেছি, বসুন। তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে ডান হাঁটু গেড়ে নাজার সামনে বসে পড়ে। না জানি কি করতে চায় এই ঘাট তারা। এখন না বসলে আরো বেশি চিৎকার করবে। তৌসির বসতেই নাজা নিজের টাকনুর উপর হাত হতে শাড়ি কিছুটা উপরের দিকে সরিয়ে নেয়। তারপর পা বাড়িয়ে তৌসিরের হাঁটুর উপর নিজের ডান পা তুলে রাখে। নাঝার পায়ের তলার স্পর্শে কেঁপে ওঠে তৌসির খানিকটা। নাজা নিজের পা ওর হাঁটুর উপর রাখতে তৌসিরের চোখে স্পষ্ট হয় এক অনিন্দ সৌন্দর্য। নাজার শুভ্র গড়নের পদ্মপল্লবে এক রণিত নূপুর ঝনঝন করছে।
এই দৃশ্য দেখে তৌসিরের চোখ কিছু মুহূর্তে নাজহার শুভ্র পদ্মপল্লবে আর নূপুরের সুরে আটকে যায়। নাজহার নূপুরের টুংটাং শব্দ তৌসিরের অন্তরকে মোহময় করে তুলেছে। তৌসির হাত বাড়িয়ে কাপা হাতে নাজহার পায়ের হাতের আঙ্গুল ছুঁয়ে দেয়। তৌসিরের ঠান্ডা স্পর্শে হালকা কেঁপে ওঠে নাজহা, কিন্তু তারপরও রুক্ষ গলায় বলে, এই হারাম নুপুরগুলো আপনার বিবিজান আমায় পরিয়েছেন, আর বলেছেন আমি যতক্ষণ না নিজের পায়ের আঙ্গুল দিয়ে এগুলো টেনে টেনে না ছিঁড়ে ততক্ষণ আমি যেন না খুলি। ভাবতে পারছেন কতটা বেহায়া আপনার বিবিজান? ছি, লজ্জা হওয়া উচিত, লজ্জা। একজন বৃদ্ধ মানুষ আজ মরবেন কি কাল মরবেন, উনি এমন ভাবনা নিয়ে চলেন তো চলেন, আবার এসব আমায় আদেশ দেন। তৌসির নাজহার কথায় মুখ তুলে নাজহার দিকে তাকায়, কিছু বলবে বলে, কিন্তু আজ নাজহার এই অদ্বিতীয় রূপ দেখে তৌসিরের তিক্ত কিছু বলার ইচ্ছে হলো না। নাজহার তৌসিরের চাহনি দেখে বলে, এভাবে না তাকিয়ে এগুলো খুলুন, আপনার জন্যই তো এসব সাজিয়েছে আমায়, তাহলে আপনিই খুলুন। তৌসিফ দীর্ঘশ্বাস ছেড়ে মাথা নাড়িয়ে বলে, আচ্ছা। ইচ্ছে হচ্ছিল বলতে, থাক না, নুপুরগুলো পরা খুব সুন্দর লাগছে, কিন্তু নিজের ইচ্ছেকে এই মুহূর্তে প্রাধান্য না দিয়ে আলতো হাতে নাজহার পায়ের নুপুরটা খুলে নেয়। ডান পায়ের খুলে হাত বাড়িয়ে বা পায়ের খুলে নিয়ে নুপুরগুলো হাতের মুঠোয় বন্দি করে উঠে দাঁড়ায়। নুপুরগুলো বেশ দামি হবে, এখন যদি এগুলো নাজহার হাতে দেয় তাহলে নাজা নিশ্চিত এত দামি নুপুরগুলো ছিঁড়ে নিবে। তাই তৌসির বুদ্ধি খাটিয়ে এগুলো নূপুরগুলো ব্যালকনিতে ছুঁড়ে মারে আর বলে, এই সাওয়াগুলা ফেলাইয়া দেওয়াই বালা। তৌসির এগুলো ফেললো সকালে উঠে যাতে নাজহার অগোচরে এগুলো নিয়ে নিতে পারে। এত টাকার নূপুর ফেলবে নাকি ও? নাজহা এটা দেখে শান্ত চোখে বলে, এগুলো কেন ফেললেন, যান গিয়ে নিয়ে আসুন। থাক, ওগুলো দিয়ে কি করবা? বলছি নিয়ে আসতে, নিয়ে আসুন। তৌসির গরম চোখে নাজহার দিকে তাকায়, বেশি বেশি করে ফেলছে এই মেয়ে, এবার মেজাজ খারাপ হচ্ছে ওর। চোখ রাঙায়, কিন্তু নাজহা এসবেও ভয় না পেয়ে উল্টো বলে, যান গিয়ে নিয়ে আসুন। চোখ কাকে দেখাচ্ছেন, ভুলে যাবেন না বউ হই আমি আপনার, আপনাকে আঁচলে বেঁধে নাচানোর ক্ষমতা রাখি আমি। এটা শুনে তৌসিরের প্রথমে রাগ হলেও পরে যখন ভাবে নাজহা তো ওকে স্বামী মানলো, যেভাবেই হোক মানলো তো, ব্যাস এতটুকুই যথেষ্ট। তাই তৌসির আর অযথা কথা না বাড়িয়ে চুপচাপ গিয়ে নূপুরগুলো হাতে তুলে নেয়। নূপুরগুলোর দিকে তাকিয়ে বলে, আইজি এগুলোর জীবন শেষ রে। নূপুরগুলো নিয়ে এসে নাজহার হাতে তুলে দেয়। নূপুর হাতে পেয়ে কিছু সময় নূপুরের দিকে তাকিয়ে থাকে নাজহা, অতঃপর কি একটা ভেবে নূপুরগুলো টেনে ছিঁড়ে ছিঁড়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে। নুপুরের পুঁতিগুলো ঝনঝন করে ঘরের ফ্লোরে এদিক ওদিক গড়িয়ে পড়ে। এই শব্দে তৌসির চোখ বুজে নেয়, নিজেকে সামলাতে, নিজের বদ মেজাজকে নিজের আয়ত্তে রাখতে। নাসা নুপুরগুলো ছিঁড়ে নুপুরের এলোমেলো পুঁতির দিকে তাকিয়ে একটা প্রশান্তির হাসি দেয়। একটু শান্ত হলো অন্তর। এবারও নিজের দুহাত প্রসারিত তৌসিরের দিকে বাড়িয়ে বলে, নিন, এবার আমার কানে গলায় যা যা আপনার মনোরঞ্জনের জন্য পড়ানো হয়েছে সবগুলো আপনি খুলে দিন। আমি কষ্ট করে পড়েছি, আমি আর কষ্ট করতে পারবো না। তৌসির এটা শুনে স্থির হয়ে নাজহার দিকে তাকিয়ে থাকে। এই মেয়ে কি চায়, মেরে ফেলবে নাকি তৌসিরকে? তৌসির দু কদম এগিয়ে যায়, নাজহার মৃদু শ্বাস প্রশ্বাসের শব্দে তৌসিরের নিজের শ্বাসও ভারী হয়ে ওঠে। ও নাজহার হাত নিজের হাতের মুঠোয় আঁকড়ে ধরে, তারপর আলতো করে পরম যত্নে ওর হাত থেকে চুড়িগুলো খুলে নেয়। চুড়িগুলো সরিয়ে দেওয়ার সময় তৌসিরের আঙুল নাজহার মসৃণ চামড়ায় ছুঁয়ে যায়। এই অপ্রত্যাশিত স্পর্শে নাজহার শরীর মৃদু কেঁপে ওঠে। তৌসিরের আঙ্গুলগুলো আবেগে থরথর করে কাঁপছে। নাজহার এত কাছে এসে নিজেকে সামলানো সত্যি কঠিন, মহা কঠিন এক কর্ম। চুড়ি খুলে নিয়ে তৌসির হাত বাড়ায় নাজহার কানের দিকে, ধীর স্থির ভাবে কানের দুলগুলো খুলে নেয়। এতে তৌসিরের উষ্ণ নিঃশ্বাস নাজহার গাল ছুঁয়ে যায়। নাজহার তো শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম, কিন্তু সে বাধা দেয় না। শ্বাস বন্ধ হলে হোক, বন্ধ হয়ে মরে যাক, কিন্তু জেদ তো পূরণ হবে। মন তো চাচ্ছে তৌসির আর ওর পরিবারকে কাঁচা চিবিয়ে খেতে, কিন্তু তা কোনো কালেই সম্ভব নয়। যদি সম্ভব হতো তবে আজ এই মুহূর্তে নাজহা এমন কিছুই করতো। তৌসিরের চোখ যায় এখন নাজহার গলায়, হাত বাড়িয়ে গলার গলার চোকারটা খুলে নেয়। এরপর নাজহার মুখের আরো কিছু কাছে পড়ে উদ্দেশ্য নাকফুলটা খুলে নেওয়া। ঝুঁকে যাওয়ায় তাদের মাঝে দূরত্ব প্রায় নেই।
তৌসিরের দৃষ্টি স্থির নাজহার নাকের উপর, পরম মমতায় আলতো করে নাজহার নাক ফুলটে সরিয়ে নেয়। তারপর দ্রুত নাজহার থেকে দূরে সরে গহনাগুলো ওয়ার্ড্রোবে রেখে দিয়ে ওয়ার্ড্রোব থেকে একটা কালো পায়জামা কামিজ এনে ওর হাতে দিয়ে বলে, নাও এবার গোসল কইরা নাও, এখন আবার কইও না শাড়ি খুললা দিতাম। নাজা কিছু বলে না, শুনেও না শোনার ভান করে তৌসিরের হাত থেকে ড্রেসটা নিয়ে ওয়াশরুমের দিকে চলে যায়। নাজা ওয়াশরুমে প্রবেশ করতে তৌসির খাট পাশারির উপর থেকে পানির জগ হাতে নিয়ে দুটো পায়ে ব্যালকনিতে যায়। ব্যালকনির কিনারায় দাঁড়িয়ে মাথা বাইরে রেখে মাথায় পানি ঢালে, সাথে নাক মুখ ধুতে ধুতে বলে, মানুষ কেমনে 2 বিয়া 4 বিয়া করে, আমি এক নগর সবলেই শেষ। মাথায় পানি দেয় কারণ ধোয়া উঠছে মাথা থেকে। নাজহাই একটু সময় যা নাচ নাচিয়েছে, সারা জীবনেও এমন নাচ নাচেনি। কান দিয়ে গরম বাতাস বের হচ্ছে। তৌসির চোখ থেকে ঢকঢক করে পানি গিলে নিয়ে পড়ে, দয়াল তোমার কাছে চাইলাম বউ আর তুমি কপালে জুটাইয়ে দিলা আজরাইল। তৌসিফ তাড়াতাড়ি রুমে আসে, জগটা জায়গা মতো রেখে পড়ে থাকা নূপুরের পুঁতিগুলো কুড়িয়ে নিয়ে খাট পাশারের ড্রয়ারে রাখে। এগুলো পরে জোড়া লাগাবে সময় নিয়ে। এরপর পরনের পাঞ্জাবিটা বদলে একটা কালো স্যান্ডো গেঞ্জি পরে নেয়। উদ্দেশ্য বাইরে যাওয়া আর গিয়ে নাজেম চাচাকে উড়াধুরা উষ্টা দেওয়া। এই এত সব যা যা হলো তা সব নাজেম চাচারই অবদান। ওনার এই মহান অবদানের জন্য তো ওনাকে সম্বর্ধনা দেওয়া উচিত। তাই তৌসির নিজ হাতে ওনাকে বিশেষ একখানা নয় কয়েকখানা সম্বর্ধনা দিতে যাচ্ছে। তৌসির বাইরে যাওয়ার জন্য পা বাড়ায়, তখনই ওয়াশরুম থেকে নাজহা বের হয়ে পেছন থেকে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছেন? তৌসির পিছন ফিরে ওর দিকে তাকায়, এক পলক। চোখ মুখ লাল করে নিয়েছে কান্না করতে করতে, তাই লাল টুকটুকে হয়ে আছে ওর মুখাব্বয়। কালোতে অসম্ভব মানাবে নাজহাকে, সে আর নতুন কি। তৌসির স্বল্প সময় ওকে দেখে নিয়ে বলে, বাইরে কাজ আছে একটু। নাজহা নিজের ভেজা কেশ তরঙ্গগুলো তোয়ালে মোড়াতে মোড়াতে তৌসিরকে বলে, চুপচাপ ঘুমান, এখন বাইরে গেলে আপনার নষ্ট মন মানসিকতার বিবিজান আবারও আমায় খুঁটা দিবেন। তৌসির বিষয়টি ভেবে দেখে সত্যিই তো বলছে নাজহা, তাই আর কিছু না বলে চুপচাপ এসে মাটিতে পাটি বিছিয়ে নিজের বালিশ নিয়ে শুয়ে পড়ে। নাজহা তৌসিরকে এত শান্ত দেখে তৌসিরের দিকে আর চোখে কিছু সময় দেখে নেয়, তারপর রুমের লাইট অফ করে নিজেও তৌসিরের পাশে নিজের বালিশ নিয়ে শুয়ে পড়ে। ওর বিড়ালগুলোকে বিবিজান নিচে রেখে দিয়েছেন আজ, তাই আজ বিড়ালগুলো ওর পাশে নেই। নাজা বালিশে মাথা রাখতেই অসভ্য মতো তৌসির ওকে পেছন থেকে জড়িয়ে ধরে নিজের বুকের ভেতর টেনে নেয়। নাজা জোরে শ্বাস ছেড়ে ফিসফিসিয়ে বলে, আমার চুল ভিজে যাবেন। এটা শুনে তৌসির মুচকি হেসে নাজহার ঘাড়ে নিজের মুখ গুজে দেয়। নাজহার ভিজে চুলের ঘানে নিজেকে হারিয়ে নেয়, চোখে আপনা আপনি লেগে আসে। তৌসিরের খুচাখুচি দাঁড়িয়ে তীক্ষ্ণ আঘাতে নাজহার নরম ত্বক ছিন্ন ভিন্ন হয়ে যায়। চোখের কিনারা বেয়ে বেয়ে পড়ে 2 ফোঁটা পানি। নিজের প্রিয় পুরুষের স্পর্শের বদলে অপ্রিয় কারোর ছোঁয়ার বিষাক্ত কাঁটার মধ্যেও তেমন পার্থক্য নেই। নাজা পাটির এক কোণ খাবলে ধরে, এক পা তৌসিরের দিকে ঘুরে শোয়ার সিদ্ধান্ত নেয়। কারণ এভাবে ঘুমালে তৌসির ওর কাছ থেকে সরবে না, আর তৌসির খোঁচা খোঁচা দাড়িগুলো ওকে বড্ড জ্বালাবে। যেই ভাবা সেই কার্য। নাজা ধীরে ধীরে তৌসিরের দিকে ঘুরে যায়, ওর মুখ থেকে গিয়ে তৌসিকের গলায়। তৌসির এতে ভারী বিরক্ত হয়ে বলে, এত নইরো না তো। নাজা সহজ ভাষায় উত্তর দেয়, আমায় ছেড়ে ঘুমান, আমি নড়বো। এত কথা কও কেন? এক লাইন বেশি কথা বলার অভ্যাস হইয়া গেছে। হ্যাঁ হয়ে গেছে, আপনার জন্য আমি ঘুমাতে পারি না। সারা রাত আমার বুকের ভেতর ইঁদুরের মতো ঘাপটি মেরে ঘুমাইয়া কও ঘুমাতে পারো না? আপনার বুকে ঘুমালে ঘুম শান্তির হয় না। বাপ চাচার মতো মিথ্যা কথা বলায় দেখতেছে 100-তে 700 নেই। নাজা রাগী সুরে বলে, কথায় কথায় আমার বাপ চাচাকে কেন টানেন? জাতের দুশ্মন তো তাই টানি। মাঝে মধ্যে মন চায় কথায় কথায় না, তাই না একেবারে মাইরা ফেলি সব কয়টারে। কাপুরুষের মতো বলতেই পারবেন আমার বাপ চাচার একটা লোম ছোঁয়ার ক্ষমতা আছে নাকি আপনার? কাপুরুষের মতো কথাটা শুনে বিরাট রাগ জমে মনে। তৌসিরের শক্ত গলায় বলে, যদি বিনামূল্যে বোমা পাওয়া যায় তো তাইলে এতদিনে তোর বাপ চাচা সবগুলো দয়ালের দরবারে পাঠাইয়া দিতাম। এত যখন আক্রোশ, এত যখন শত্রুতা, তাহলে শত্রুর মেয়ে ঘরের মেয়ে বিয়ে করলেন কেন? আপনি না করে দিলেই তো পারতেন।
আমার ইচ্ছা থাইকা আমার পরিবারের ইচ্ছা আমার কাছে আগে। আর এমনিতেও তোমারে বিয়া কইরা তেমন লস আমার হয় নাই, লাভই হয়েছে। একটা কথা জিজ্ঞেস করি, উত্তর দিবেন? তোমার মতো নিমাতরি কম কথা বলে যারা, না যে উত্তর দিমু না। নাজা এটা শুনে দীর্ঘশ্বাস ছাড়ে, বলে, আচ্ছা আপনার ভয় করে না? কিসের ভয়? এই যে আমি শত্রু পরিবারের, আমি যদি আপনার ঘুমের মধ্যে মেরে ফেলি বা কোনো কিছু খাইয়ে মেরে ফেলে চলে যায়। তসির এটা শুনে হতবাক হয়ে বলে, ও ডাকাতদের ডাকাত লো, এটা চলতাছিনি তোর মনে? নাজা বিরক্ত হয়ে বলে, আরে আমি শুধু বলছিলাম, আমি সত্যি করব নাকি? নোবেল প্রাপ্ত ডাকাতদের মাইয়া তুই, তোরে দিয়া কোনো বিশ্বাস আছে নাকি? কবে সত্যি কোপ মায়েরা দয়ালের দরবারে পৌঁছায় দিবি? আমার আব্বাকে নিয়ে বাজে কথা বলবেন না। তোর বাপরে তুই চিনস না, হালা আস্ত একটা মুনাফিক। নাজা নিজের বাবার উপর রেগে আছে, কিন্তু রেগে থাকলেও নিজের বাবার সম্পর্কে খারাপ বাণী শুনে কেউই কি আর সহ্য করবে? না, করবে না। নাজা তৌসিরকে হুমকি দিয়ে বলে, আমার আব্বাকে উল্টাপাল্টা কিছু বললে খুব খারাপ হবে কিন্তু। তৌসিফ তাচ্ছিল্য হাসি দিয়ে সিলিং এর দিকে তাকিয়ে বলে, খারাপের লগে আর কি বা খারাপ হবে? আপনি ভারী নোংরা একজন মানুষ। যদি বলো নিকৃষ্ট, নোংরা আর খারাপ, তবে আমি তাই। কারণ সত্যি এটাই, যাই হই আমি তো আমি। নাসা এটা শুনে খানিকটা সময় স্তব্ধ হয়ে কথাটা ভাবে বোঝার চেষ্টা করে, কিন্তু এখন আর এ বিষয়ে আর কথা বলতে চাচ্ছে না। তাই বিষয়টি এড়িয়ে এমনি বলে, আমার ইউজ করা ডাব সাবান শেষ হয়ে গেছে, এনে দিবেন? তৌসির ডাব সাবানের কথা শুনে ভুরু কুচকায়, মনে মনে ভাবে, মেলা দাম তো সাবানের, একবার কিনা দিলে প্রতিবারই কিনা দেওয়া লাগবে নাকি? বেহুদা টাকা নষ্ট করার মানে হয় না। তৌসির আলতো সুরে বলে, এগুলো ইসরায়েলি পণ্য, এগুলো বাকলে চামড়া টামড়া ঝুল্লা যাইব। নাজা বিরক্ত হয়ে বলে, ছি ছি ছি, কি পরিমাণ কিপটে আপনি, লজ্জা লাগে না? তৌসির নাজহার কথায় মুচকি হেসে বলে, এখন ঘুমা, আর ছি মারাইছো না। এ বলে নাঝার টেনে বালিশে রাখে, তারপর নিজের নাঝার গলায় মুখ বুজে দেয়। তৌসিরের উষ্ণ শ্বাস আর খোঁচা খোঁচা দাড়ির আঘাত ক্ষতবিক্ষত করে তোলে নাঝাকে। তৌসির নিজের শরীরের অর্ধভার ওর উপর ছেড়ে দিয়েছে। ভারী কষ্ট হচ্ছে নাঝার, দম বন্ধ হয়ে আসছে। নাঝা হাঁপিয়ে ওঠে, আমার কাছ থেকে একটু সরুন না, দম বন্ধ হয়ে যাচ্ছে, খুব ভারী আপনার শরীর। চলবে।